হ্যালো এভরিওয়ান, কেমকিউসির তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 11 এর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1 অর্থাৎ ইউনিট 1 এ রসায়নের প্রাথমিক ধারণা এই টপিকটা আজকে কিন্তু তোমাদের আমি ক্লাস করাবো। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা কিন্তু অন করে রাখো, যাতে এইরকম ইম্পর্টেন্ট ক্লাস ভিডিও যখন আমি ক্লাস করাবো বা আপলোড করব তো তোমাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশন যাবে। তো আজকে রসায়নের প্রাথমিক ধারণা ক্লাস শুরু করার আগে রসায়নের একটা প্রাথমিক তোমাদের ধারণা দিই। প্রকৃতিকে বুঝতে এবং জানতে বা এ সম্পর্কিত জ্ঞানকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য মানুষের যে নিরন্তর প্রয়াসকে আমরা কিন্তু বিজ্ঞান বলে থাকি। আমাদের সুবিধার জন্য আমরা বিজ্ঞানকে রসায়ন, পদার্থবিদ্যা আর জীববিদ্যা ও ভূবিদ্যা ইত্যাদি শ্রেণীতে কিন্তু ভাগ করে ফেলেছি। বিজ্ঞানের যে শাখায় পদার্থের প্রস্তুতি, ধর্মাবলী, গঠন এবং বিক্রিয়া সমূহ অধ্যয়ন করব আমরা, তাকেই আমরা কিন্তু রসায়ন বলবো। তো এই রসায়ন কনসেপ্ট নিয়ে আমরা রসায়নের প্রাথমিক ধারণা আজকে ক্লাসটা দেখে নিই। চলো তোমরা আমার সাথে কিন্তু থেকো। তাহলে আজকে একাদশ শ্রেণীর ইউনিট ফার্স্ট কি ছিল? রসায়নের প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এটা ইউনিট তোমাদের 1 এ ছিল। আমি বলেছিলাম যে ইউনিট 1 সেমিস্টার তোমাদের 1 মানে 11 এর সেমিস্টার 1 এ ইউনিট 1 এ ছিল তোমাদের রসায়নের প্রাথমিক ধারণা, অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো এই ইউনিট 1 এ কি কি আমরা নিউ সিলেবাসে আছে সেটা দেখে নিই একবার। দেখো তোমাদের সিলেবাসে আছে, ফার্স্ট হচ্ছে রাসায়নিক সংযোগের সূত্রাবলী। এখানে কিছু আমরা সূত্র নিয়ে আলোচনা করব আমরা আজকেই, যেটা আমি ক্লাসটা নিব আমি। 2 নম্বর হচ্ছে যে ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব, মৌল, পরমাণু ও অণু সম্পর্কিত কিছু ধারণা পড়বো আমরা, যেখানে পারমাণবিক ভর ও আণবিক ভর সম্বন্ধে কিন্তু জানবো। মোলার ধারণা, মোলার ভর, শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক বিক্রিয়া, স্টয়চিওমেট্রিক এন্ড কিছু গাণিতিক এক্সাম্পল কিন্তু আমরা পড়বো, অর্থাৎ ম্যাথ কিছু করব ফার্স্ট ইউনিট 1 এ। বুঝতে পারলাম? তাহলে ইউনিট 1 এ তোমাদের এইটুকু কিন্তু সিলেবাস, এইটুকু সিলেবাস কিন্তু তোমাদের ইউনিট 1 এ আছে। কোন টপিকে? না, রসায়নের প্রাথমিক ধারণা। ওকে, তো ফার্স্ট আমি যেটা শুরু করব আজকে, এই যে রাসায়নিক সংযোগে বা রাসায়নিক সংযোগ সূত্রাবলী। কিছু সূত্র বা বিজ্ঞানী নাম, তারা যে সব সূত্র আবিষ্কার করেছিলেন তাদের সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো এবং ডিটেইলসে কিন্তু ব্যাখ্যা করব। ওকে, চলো আমরা নেক্সট যাচ্ছি। ফার্স্ট দেখো তোমাদের আছে ভরের নিত্যতা সূত্র। কি বলবো আমরা? ফার্স্ট ভরের নিত্যতা সূত্র। বিজ্ঞানী ল্যাভোসিয়াস, অর্থাৎ বিজ্ঞানী আমরা বলবো অ্যান্টনি, বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিয়ার, তিনি এই ভরের নিত্যতা সূত্র কিন্তু আবিষ্কার করেছিলেন। অর্থাৎ তিনি ব্যাখ্যা করেছিলেন যে কোনো একটা পদার্থ অবিনশ্বর, যাকে ভৌত বা রাসায়নিক পরিবর্তনে পদার্থের কেবল রূপান্তর ঘটে, কিন্তু পরিবর্তনের আগেও পরে মূল ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বুঝতে পারলাম কি বলছি? তাহলে পদার্থকে যে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ বিক্রিয়ার আগে বা বিক্রিয়ার পরে যে প্রদত্ত বিক্রিয়াগুলো আমরা নিই বা যে বিক্রিয়াগুলো আমরা করি, সেই বিক্রিয়ার পরে বা আগে মূল ভর কিন্তু সবসময় সমান থাকে। বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিয়ার কিন্তু এই প্রমাণটা করেছিলেন।
তার নাম অনুসারে কি হয়েছিল না ভরের নিত্যতা সূত্র কিন্তু ছিল। তাহলে বলছে আমি পড়ে নিই একবার যে জড় পদার্থ অবিনশ্বর, যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনে পদার্থের কেবল রূপান্তর ঘটে, কিন্তু পরিবর্তনের আগে ও পরে মোট ভরের কোনো পরিবর্তন হয় না। সেটা হচ্ছে কি ভরের নিত্যতা সূত্র। আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আমি লিখেছি 2 মোল H2 অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করে, নিশ্চয়ই ওয়াটার উৎপন্ন করে। ওকে, এখানে হাইড্রোজেন কত আছে না 2 গ্রাম আছে, তাহলে এখানে কম মোল আছে 2 মোল, তাহলে 2 দুনে কত হবে 4 গ্রাম, তাহলে 4 গ্রাম কি হচ্ছে হাইড্রোজেন। অক্সিজেন আমরা জানি 16 গ্রাম ভর, যেখানে কটা আছে দুটো আছে, তাহলে 16 গুণে কত হবে 32, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম কি হচ্ছে অক্সিজেন। ওয়াটার কত মোল এখানে উৎপন্ন হয়েছে দেখো না, ওয়াটার এখানে দেখবো আমরা হাইড্রোজেনের 4 মানে হাইড্রোজেন 2 হাইড্রোজেন 2, তাহলে এখানে কত হচ্ছে 2 দুনে 4 প্লাস এটা কত হচ্ছে 16, তাই না, তাহলে 16 দুনে 32, 32 আর প্লাস হচ্ছে 4, তাহলে কত হচ্ছে টোটাল 36, তাহলে 36 গ্রাম কিন্তু ওয়াটার উৎপন্ন হচ্ছে। তাহলে আমি এটা হচ্ছে কি না বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ, আর এটা কি বলবো আমরা বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাক্ট্যান্ট বলবো, আর এটাকে আমরা কি বলবো প্রোডাক্ট বলবো আমরা। এটা কিন্তু আমরা জেনে এসেছি ক্লাস 9 10 থেকে। ওকে, তো এখানে আমি দেখবো এখানে টোটাল ছিল আমাদের 32 গ্রাম ছিল অক্সিজেন, 16 দুনে 32 আর হাইড্রোজেন 4, তাহলে কত হচ্ছে 36। তাহলে এখানে যে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ টোটাল কত ছিল 36 গ্রাম, বিক্রিয়ায় উৎপন্ন যে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ যে ওয়াটার উৎপন্ন হচ্ছিল সেখানে কত গ্রাম না 36 গ্রাম ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই রাসায়নিক বিক্রিয়ায় যে জলটা উৎপন্ন হয়েছিল তার ভর তার আগে, অর্থাৎ জল যে উৎপন্ন হওয়ার জন্য যে আমাদের হাইড্রোজেন অক্সিজেনের প্রয়োজন ছিল তাদের যে ভর কিন্তু সমান। বুঝতে পারলাম কি বলছি? তাহলে বিক্রিয়ার আগে ও পরে মোট ভরের পরিমাণ কি হয় সর্বদা সমান থাকে। এটাই হচ্ছে কি ভরের নিত্যতা সূত্র। বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিয়ার কিন্তু এই সূত্রটা কিন্তু প্রমাণ করেছিলেন। বুঝতে পারলাম তোমাদের নিশ্চয়ই। এবার চলো আমি নেক্সট একটা সূত্র যাবো, কি স্থিরানুপাত সূত্র। কি বলবো আমরা স্থিরানুপাত সূত্র। বিজ্ঞানী পাউস্ট অর্থাৎ ফরাসি বিজ্ঞানী, কি বললেন ফরাসি বিজ্ঞানী জোসেফ ফরাসি বিজ্ঞানী জোসেফ পাউস্ট তিনি এই স্থিরানুপাত সূত্রটা কিন্তু আবিষ্কার করেছিলেন। তিনি বলছেন যে ধরো আমি নরমালি বলি তারপর তোমাকে বলছি, ধরো এ বি কোথা থেকে এসেছে, নিশ্চয়ই আমরা এইটুকু বলতে পারি যে এর সাথে বিটা যুক্ত হওয়ার পর এ বিটা হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো তো, হ্যাঁ কি না? অর্থাৎ কোন একটা যৌগ যেটা উৎপন্ন হচ্ছে বা যেখান থেকে যৌগটা আমি সংগ্রহ করছি বা যে কোনো ভাবে আমরা আনতে পারি না কেন, ওই যৌগগুলি কতগুলো একটা মৌলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ এখানে যে আমি এ বি লিখেছিলাম, এখানে এ আর বি দুটো মিলে কিন্তু আমি একটা ভাববো যৌগ তৈরি হয়েছে। বুঝতে পারলাম কি বলছি? তাহলে এই যে যৌগটা কতগুলি মৌলের সমন্বয়ে গঠিত, তাহলে এখানে এ বি মিলে একটা যৌগ গঠন হয়েছে। তাহলে এখানে এই যৌগটিতে যে উপাদান মৌলগুলো, উপাদান বলতে এখানে কি বলবো আমরা না এ একটা আর বি একটা উপাদান, তাহলে এ বি মিলে একটা যৌগ তৈরি করছে। তাহলে এই যৌগগুলো যে ভরের অনুপাত কি হয় সর্বদা স্থির থাকে। এইটাই হচ্ছে কি আমাদের স্থিরানুপাত সূত্র। বিজ্ঞানী জোসেফ পাউস্ট তিনি কিন্তু এই সূত্রটাই কিন্তু তিনি বলেছিলেন যে যৌগটাকে আমরা যেখান থেকে সংগ্রহ করি না কেন বা যেভাবে আমরা উৎপন্ন করি না কেন, যৌগটি কতগুলি নির্দিষ্ট একটা মৌলের সমন্বয়ে গঠিত হয় এবং ওই উপাদানগুলো যে যৌগরাজ্যের মধ্যে যে উপাদানগুলো আছে ওই উপাদান মৌলগুলির ভর কি হয় সর্বদা স্থির থাকে। ক্লিয়ার বলতে পারলাম? যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল তুলে ধরে দেখতে পাচ্ছ, এখানে বিশুদ্ধ জলকে যেভাবে প্রস্তুত করা হোক না কেন উৎপন্ন জলে উপাদান মৌলগুলো রূপে কি থাকে না হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না?
তাহলে আমি যদি নরমাল একটা ওয়াটার ভাবি, ধরো ওয়াটার, এই ওয়াটার মধ্যে কি কি আছে নিশ্চয়ই না হাইড্রোজেন আছে, আর কি আছে এখানে অক্সিজেন আছে। তাহলে এই হাইড্রোজেন অক্সিজেন এইগুলোই হচ্ছে মৌল। এই দুটো মৌল নিয়ে সমন্বয়ে গঠিত হয়েছে কি ওয়াটার। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এই যে মৌলগুলির উপাদান বা উপাদান মৌলগুলির যে ভর কি বলছে, তাদের অনুপাত সর্বদা কি হয় না স্থির থাকে। অর্থাৎ হাইড্রোজেনের আমরা জানি 1 আর অক্সিজেনের কত 8, তাহলে এদের যে ভরের অনুপাত কত হবে, তাহলে 1:8, অর্থাৎ এরা 1:8, এরা কিন্তু এই অনুপাতে কিন্তু তারা সর্বদা স্থির থাকবে, কখনো তারা চেঞ্জ হবে না। বুঝতে পারলাম কি বলছি আমি? তাহলে স্থিরানুপাত সূত্রটা আরেকবার বলে দিচ্ছি। যে যৌগটাকে আমরা তৈরি করছি সেটা আমরা যেখানে তৈরি করব না কেন বা যেভাবেই আমরা আনি না কেন, সেই যৌগগুলি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত, এবং ওই যে যৌগটিতে যে উপাদান মৌলগুলো ছিল তাদের অনুপাত সর্বদা কি হয় স্থির থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদের, যে ওয়াটার বা জল, জলকে আমি যেভাবে তৈরি করি না কেন সে কিন্তু দুটো উপাদান মৌল নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত না আমরা দেখলাম, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 8 জানি আমরা। তাহলে 1:8 অনুপাতে তারা সর্বদা কি হবে স্থির থাকবে। এটাই হচ্ছে কি না স্থিরানুপাত সূত্র। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? চলো নেক্সট একটা সূত্র পড়ে নিই আমরা, গুণানুপাত সূত্র। কি পড়বো আমরা? গুণানুপাত সূত্র। বিজ্ঞানী ডাল্টন 1803 খ্রিস্টাব্দে তিনি এই সূত্রটা কিন্তু প্রমাণ করেছিলেন বা এই সূত্র কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন। কি বলেছিলেন সূত্রেতে না, ধরো আমি নরমালি একটা বললাম, ধরো এ এন্ড বি এই দুটো রাসায়নিক বিক্রিয়া করছে। এই দুটো রাসায়নিক বিক্রিয়া করার পর এখানে আমি এ বি পেতে পারি, আবার পেতে পারি বি এও পেতে পারি, তাই না? আবার পেতে পারি আমরা 2 মোল ধরো এ বি, মানে অনুপাত আমি চেঞ্জ করতে পারি, মানে বিভিন্ন রকম অনুপাত আমি চেঞ্জ করতে পারি। কি বললাম বুঝতে পেরেছো তো? অর্থাৎ আমি এটা নরমালি বলছি যে যে মৌলগুলো দুই বা ততোধিক বলতে পারি বা একাধিক বলতে পারি, যে দুটি মৌল পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপন্ন করে, এবং যে মৌলগুলোর নির্দিষ্ট যে ভর থাকে অপর মৌল থেকে কিন্তু ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয়, সেই ভরগুলি কি হয় না সরল অনুপাতে থাকে। এটাই হচ্ছে কি না গুণানুপাত সূত্র। অর্থাৎ বিজ্ঞানী ডাল্টন 1803 সালে তিনি এই সূত্রটা কিন্তু ব্যাখ্যা করেছিলেন। কি বললেন আমি আরেকবার বলছি, যে যে দুটি মৌল পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে তারা একাধিক ভাবে কিন্তু যৌগ উৎপন্ন করতে পারে, এবং একটি যে মৌল তার যে নির্দিষ্ট ভর থাকে এবং অপর মৌল থেকে ভিন্ন ভিন্ন কিন্তু ভরে যুক্ত থাকে, এবং ভরগুলি কি হয় পরস্পরের সাথে সরল অনুপাতে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়েছি এখানে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন এরা রাসায়নিক বিক্রিয়া করে দু ধরনের আমি ধরো প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ পেলাম। কি কি পেয়েছি ভাববো আমরা না, ওয়াটারও হতে পারে, আর হচ্ছে H2O2 যেটাকে আমরা বলবো হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এটা ওয়াটার আর এটা হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুটো কিন্তু গঠন করছে। তাহলে এই দুটো ক্ষেত্রে কি আছে স্থির মানটা, হাইড্রোজেনের যে দুভাগ, দেখো দুটো কিন্তু হাইড্রোজেন আছে, তাহলে এই যে দুভাগ এই যে দুভাগ হাইড্রোজেন কি হচ্ছে না দুভাগ এই হাইড্রোজেন, অর্থাৎ দুভাগ হাইড্রোজেনের সাথে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেন ভিন্ন ভাবে ভর অনুপাত করে। যেমন ফার্স্টে দেখো ওয়াটারের ক্ষেত্রে অক্সিজেন একটাই আছে, তাহলে এখানে 16 গ্রাম বলবো আমরা। তারপরে ক্ষেত্রে দেখো H2O2, তার মানে অক্সিজেন দুটো আছে, তাহলে 16 দিন আমরা 32 ভাববো। তাহলে এখানে অক্সিজেন একটা 16 আর একটা 32, তাহলে এদের অনুপাত কত হবে? তাহলে এদের যদি অনুপাত করি তাহলে কত হবে 1:2, কারণ 16 কে 16 দুনে 32, তাহলে 1:2, যা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। কি বলা বুঝতে পেরেছো তো?
তাহলে একই কম্পাউন্ড দেখো দুটো ভিন্ন ভিন্ন যে গ্রুপগুলো যুক্ত হয়েছে বা যৌগ গঠন করেছে, একটার ক্ষেত্রে আমি আলাদা পেলাম, আরেকটা ক্ষেত্রে আলাদা পেলাম। এই যে ভিন্ন ভিন্ন স্থির বা এই যে ভিন্ন ভিন্ন ভরে যুক্ত আছে, এই ভরগুলি একটা সরল অনুপাতে থাকে। এটাই কিন্তু বিজ্ঞানী ডাল্টন ব্যাখ্যা করলেন। এবং তিনি ব্যাখ্যা করলেন এক্সাম্পল হিসাবে যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে দুটো কম্পাউন্ড হতে পারে, একটা হচ্ছে ওয়াটার আর হাইড্রোজেন পারঅক্সাইড। ওয়াটার কে দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল অক্সিজেন, আর এখানে O2 মানে দুটো। তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে 16 জানি, এখানে 16 আর ইনটু 2 তাহলে 16 গুণে 32। তাহলে দেখো এখানে 16 ভাগ, এখানে 32 ভাগ। বলতে পারলাম কি বলছি? তাহলে একই অনুপাতে এখানেও 2 ভাগ ওজনের হাইড্রোজেন, 2 ভাগ ভরের হাইড্রোজেন। তাহলে 2 ভাগ হাইড্রোজেনের সাথে অক্সিজেন গুলো ভিন্ন ভিন্ন কিন্তু ভর নিয়ে আছে। ফার্স্টটাই 16 গ্রাম ভর আছে, এখানে 32 গ্রাম। তাহলে এদের যদি অনুপাত আমি বের করি কত হবে? তাহলে 1:2, অর্থাৎ আমরা 1:2 পেলাম। তাহলে এই যে 1:2 এটা কিন্তু একটা সরল অনুপাত। বুঝতে পারলাম নিশ্চয়ই? চলো নেক্সট, এবার হচ্ছে আমরা জানবো কি মিথানুপাত সূত্র। কি পড়বো আমরা? মিথানুপাত সূত্র। বিজ্ঞানী রিক্টার, কে ছিলেন? বিজ্ঞানী রিক্টার প্রবক্তা। তিনি কি বললেন না, যে দুটি রাসায়নিক বিক্রিয়ায় যে মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া করবে এবং তাদের যে মৌলগুলির যে নির্দিষ্ট ভর থাকে বা নির্দিষ্ট ভরে পরস্পর যে যুক্ত হয়ে যে নতুন একটা যৌগ গঠন করে, ওই যৌগগুলি বা ওই মৌলগুলি নিজেরা পরস্পর যুক্ত হয়ে নতুন একটা পদার্থ গঠন করবে এবং তাদের যে ভরের অনুপাত অথবা এই যে ভরগুলো থাকলো যে মৌলগুলো একটি বা দুটির কি হয় না সরল গুণিতক, অর্থাৎ গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হয়ে থাকে। আমি যে কথাটা বললাম এটা তোমাদের কিন্তু একটু এক্সাম্পল দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে। আমি আরেকবার বলছি, দেখো দুটি মৌল পৃথকভাবে অন্য একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে যে যে ভরে যুক্ত হয়ে যৌগ গঠন করে, মৌলগুলি নিজেরা পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। সেই ভর অনুপাতে অথবা সেই ভরগুলি কোনো একটি নির্দিষ্ট বা দুটি সরল গুণিত হতে পারে অথবা যে উপগুণিতকের অনুপাতে পরস্পর সাথে কি হয় যুক্ত হয়। মনে হলো যে অনেকটা আমি বলে ফেললাম কিন্তু বুঝতে পারলাম না, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, তখন হয়তো বুঝতে পারবো। ওকে, তো উদাহরণ দেখো, আমি মিথেন নিয়েছি। মিথেনের ক্ষেত্রে আমরা CH4 আমরা জানি মিথেন। তাহলে মিথেনের কি কি আছে? এখানে একটা কার্বন আছে আর একটা কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে কার্বন আর হাইড্রোজেন। ওকে, কার্বন আর হাইড্রোজেন। এখন এই কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত আছে না, যদি আমি H:1 ধরি মানে C ধরি, তাহলে আমরা হাইড্রোজেনে 1 জানি আর কার্বনে কত জানি? 3 জানি আমরা। ওকে, আবার ধরো জলে কি হয় না, জলের ক্ষেত্রে H2O, এর মধ্যে কি কি থাকে না হাইড্রোজেন থাকে আর একটা কি থাকে? অক্সিজেন থাকে। তাহলে এদের অনুপাত কত হবে না হাইড্রোজেনের 1 আর অক্সিজেনের কত হবে যদি অনুপাত ধরি 8। ওকে, তাহলে মিথানুপাত সূত্র অনুযায়ী আমি বলতে পারবো এখানে কার্বনের ফার্স্ট কত ছিল? 3 ছিল, মানে 3 গ্রাম ছিল এখানে, আর এখানে হাইড্রোজেন কত? 1 গ্রাম পেলাম। ওকে, তাহলে এখন কার্বন আর হাইড্রোজেন পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়, যে কার্বন আর অক্সিজেনের ভর অনুপাত কত হবে? 3:1, তাই না? তাহলে কার্বন আর এই যে অক্সিজেন, তাহলে কার্বন 3:8, মানে কার্বন অক্সিজেনের। এই কার্বন আর অক্সিজেন যদি রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডে কার্বন আর অক্সিজেনের অনুপাত কত দেখি? দেখো কার্বনের কত আমরা জানি 12, অক্সিজেনের 16, এই দুটো আছে, তাহলে 16 গুণ হচ্ছে 32। তাহলে কত হবে? যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এই হবে 8 3, মানে যদি 3 দিয়ে কাটি আমি কত হবে? হ্যাঁ 3:8 হবে। ওকে, 8 4 32, 4 3 12, তাহলে কত হবে? 3:8। তাহলে দেখতে পাচ্ছি আমরা কার্বন আর অক্সিজেন মিলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছিল, তার যে কার্বন আর অক্সিজেন যে ভরের অনুপাত কত বললাম? 3:1। আর আগে কি নিয়েছিলাম? 3:1, মানে একটা মিথেনের ক্ষেত্রে আর ওয়াটারের ক্ষেত্রে সেখানে কার্বন আর অক্সিজেন মিলে কিন্তু 3:8 হয়েছিল। তাহলে বুঝতে পারছো এখানে, তাহলে প্রত্যেকের অনুপাত পরস্পর কি হচ্ছে? সমান হচ্ছে।
অর্থাৎ একটির সরল গুণিতক বলবো আমরা। বোঝাতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? যদি বুঝতে না পারো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট আবার কিন্তু এগুলো নিয়ে আবার ক্লাস দিব তোমাদের, যদি বুঝতে না পারো। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে গ্যাস আয়তন সূত্র। প্রবক্তা হলেন কি না বিজ্ঞানী গে লুসক, অর্থাৎ 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গে লুসাক তিনি এই সূত্রটা কিন্তু প্রমাণ করেন বা প্রমাণ দেন। তিনি কি বলছেন না, আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া হতে গেলে আমাদের বিক্রিয়ক পদার্থের প্রয়োজন, এবং এই বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে বিক্রিয়জাত পদার্থ বা প্রোডাক্ট উৎপন্ন করে। যেমন নরমালি ভাবো, ধরো এ একটা রাসায়নিক বিক্রিয়া করছে বির সাথে, কি উৎপন্ন করছে এখানে সি, তাহলে এখানে এ বিটা কি হচ্ছে এখানে বিক্রিয়ক যারা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছে, আর সিটা কি বলবো এখানে রাসায়নিক বিক্রিয়া করার পর প্রোডাক্ট বা রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন করছে। বুঝতে পারছি আমি কি বলছি? বিজ্ঞানী গে লুসাক তিনি গ্যাস আয়তন সূত্র এইভাবে ব্যাখ্যা করলেন। কিভাবে ব্যাখ্যা করলেন না, চাপ আর উষ্ণতা একই রেখে যে বিক্রিয়ক পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছে ওগুলো যদি গ্যাসীয় হয় তাহলে ওদের আয়তন সরল অনুপাতে বিক্রিয়া করে। অর্থাৎ এ বি তাদের যে আয়তন অর্থাৎ সরল অনুপাতে বিক্রিয়া করে তারা কিন্তু সি উৎপন্ন করছে। এখানে বিক্রিয়জাত পদার্থ বলতে এখানে সি কে বলবো আমরা। তাহলে এই যে বিক্রিয়জাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়জাত পদার্থগুলির তাদের যে আয়তন বিক্রিয় পদার্থ যে আয়তনের সাথে কি থাকে না সরল অনুপাতে থাকে। অর্থাৎ বিক্রিয়ক আর বিক্রিয়জাত পদার্থ দুটোই যদি গ্যাসীয় হয় তাহলে তাদের আয়তন কি হয় না সরল অনুপাতে থাকে। এইটাই হচ্ছে বিজ্ঞানী গে লুসাক তিনি গ্যাস আয়তন সূত্র নামে কিন্তু বলেছিলেন। তিনি একটা আমরা এক্সাম্পল দেখে নি, দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। যেমন আমি ধরো হাইড্রোজেন কি করলাম না ক্লোরিনের সাথে রাসায়নিক বিক্রিয়া করছি, তাহলে এখান থেকে নিশ্চয়ই কি উৎপন্ন হবে না 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা এখানে হাইড্রোজেন কত আছে না 1 আয়তন হাইড্রোজেন বলবো আমরা, ক্লোরিন কত বলবো না 1 আয়তন, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ক আয়তন করলাম না 2 আয়তন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়েছি আমরা। তাহলে হাইড্রোজেন ক্লোরিন মিলে অর্থাৎ এটাকে আমরা বিক্রিয়ক বলবো আর এটাকে বিক্রিয়জাত পদার্থ বলবো। তাহলে বিক্রিয়ক আর বিক্রিয়জাত পদার্থ তাদের অনুপাত কত হবে, তাহলে আমরা বলতে পারি 1:1:2। কারণ কি না দেখো 1 আয়তন হাইড্রোজেন যুক্ত হয়েছিল এখানে আর 1 আয়তন সিএল উৎপন্ন মানে সিএল রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছিল, দিয়ে প্রোডাক্ট হিসাবে আমরা কি পেয়েছিলাম না হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ 1:1:2 অনুপাতে কিন্তু পেলাম আমরা বিক্রিয়ক আর বিক্রিয়ত পদার্থের কিন্তু আয়তন। তাহলে এটা কিন্তু গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটা কিন্তু কি হচ্ছে প্রযোজ্য করছে। কিন্তু পরবর্তীকালে একটা প্রবলেম হলো, কি প্রবলেম হলো না গে লুসাকের এই গ্যাস আয়তন সূত্র সাথে ডাল্টনের যে পরমাণুবাদ তত্ত্ব আমি পরে আসব, তো তাদের এই সূত্রটাকে সমন্বয় করার কিন্তু চেষ্টা করছিল বিজ্ঞানী কিন্তু বার্জিলিয়াস। দেখতে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে পরমাণুবাদ তত্ত্ব আর গে লুসাকের গ্যাস আয়তন সূত্রের সমন্বয় সাধনের চেষ্টা করছিলেন কি বিজ্ঞানী বার্জিলিয়াস। কিন্তু পরবর্তীকালে এই গ্যাস আয়তন সূত্র নিয়ে কিছু ব্যর্থতা এসছে বা এই গ্যাস আয়তন প্রকল্পের কিছু ব্যর্থতা এসছে। এই ব্যর্থতার কারণে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি কি করলেন পদার্থের যে গ্যাসীয় আয়তন সংক্রান্ত তিনি অর্থাৎ অণু সংখ্যা সংক্রান্ত যেটাকে আমরা কি বলবো অ্যাভোগাড্রো প্রকল্প নামে নতুন একটা মতবাদ তিনি কিন্তু দিয়েছিলেন। বুঝতে পারছি কি বললাম? তাহলে গে লুসাকের যে গ্যাস আয়তন সূত্র কিছু ব্যর্থতার কারণে পরবর্তীকালে অ্যাভোগাড্রো ওই গ্যাসীয় পদার্থের আয়তন সংক্রান্ত বা অণু সংখ্যা সংক্রান্ত তিনি অ্যাভোগাড্রো প্রকল্প নামে একটা মতবাদ চালু করেছিলেন। তো চলো আমরা দেখে নিই এই অ্যাভোগাড্রো প্রকল্পটা কি বা ওই গ্যাস আয়তন যে সমস্যা সমাধানটা কি হয়েছে সেখানে গিয়ে আমরা দেখে নিব আমরা। তা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এই পর্যন্ত কি পড়ালাম আমি। ওকে
চলো আমরা নেক্সট, এবার চলো আমরা যে অ্যাভোগাড্রো প্রকল্প, এখনই বলেছিলাম আমি, বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সমস্ত গ্যাসের সমান সংখ্যক কি থাকে না অণু বর্তমান থাকে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট গ্যাসের সমান সংখ্যক কি বলছে অণু বর্তমান বলছে। বুঝতে পারছি কি বলছি? অর্থাৎ কোন একটা পদার্থে তার যে অণুতে উপস্থিত মোট যে পরমাণু সংখ্যাটা কি বলবো ওই পদার্থের পারমাণবিকতা বলবো আমরা। যেমন ভাবো, আমরা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে ফ্লোরিন আর হচ্ছে নিয়ন, এটা নিয়ন হবে না, এটা সোডিয়াম হবে, নিয়নও দিতে পারো, এনই হবে। ওকে, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন মানে কি বলবো আমরা F2, তাহলে এর পারমাণবিকতা কথা হচ্ছে কত না দুটো, আর নিয়নের ক্ষেত্রে কত হচ্ছে না 1। বুঝতে পারলে কি বললাম, কি বলছি? তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প এটাই বলছে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি এটাই বলছেন যে গ্যাস আয়তন সংক্রান্ত তিনি বলছেন একই রকম গিয়েলুসাকের সূত্র মতো বলছেন, তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। কিভাবে না, তিনি বলছেন যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু থাকে বা অণু বর্তমান থাকে। ঠিক আছে, তো সেই যে অণুতে উপস্থিত যে মোট পরমাণু সংখ্যাটা আছে তাকেই আমরা কি বলবো পারমাণবিকতা বলবো আমরা। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে F2 আমরা জানি, তাহলে তার পারমাণবিক কত হবে 2 হবে। সোডিয়ামের ক্ষেত্রে একটাই থাকে, তার ক্ষেত্রে A1 হবে, বা নিয়নের ক্ষেত্রে কি হবে Ne, তার মানে তার ক্ষেত্রে কিন্তু পারমাণবিকতা 1 হবে। বুঝতে পারছি কি বলছি আমরা? এবার চলো আমরা নেক্সট, এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে আমরা কি বলবো না Na দ্বারা প্রেজেন্টেশন করব। বড় N দিয়ে A লিখবো নিচে, অথবা আমরা ক্যাপিটাল N দিতে পারি আমরা। ওকে, তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক কি জিনিসটা না কোনো মৌলিক হতে পারে বা যৌগিক পদার্থ হতে পারে, তাদের গ্রাম অণুতে যত সংখ্যক অণু বর্তমান সেই সংখ্যাটাকে আমরা কি বলবো অ্যাভোগাড্রো সংখ্যক। অর্থাৎ আমি বলতে পারবো এখানে যত সংখ্যক গ্রাম অণু, যত সংখ্যক গ্রাম অণু বলতে এখানে কি বোঝাচ্ছে না, ধরো কোনো একটা অণুতে, কোন একটা গ্রাম অণুতে, কোন একটা গ্রাম অণুতে অণুতে যত সংখ্যক অণু বর্তমান তাকেই আমরা কি বলবো অণু বর্তমান, তাকেই আমরা কি বলবো বা সেই সংখ্যাটাকে আমরা কি বলবো অ্যাভোগাড্রো সংখ্যক, যেটাকে আমরা কি দিব Na আকারে লিখবো। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত আমরা জানি 6.023 ইনটু 10⁻23। অনেক বইতে লেখা থাকে এরকম যে 6.022, 2 পরে এখানে কিছু সংখ্যা থাকে সেই কারণে আমি 0.23 লিখে দিয়েছি। তোমরা এটাও লিখতে পারো, অসুবিধা নেই, তোমরা এটাও লিখতে পারো। তাহলে 6.023 ইনটু 10⁻23 এটা হচ্ছে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক বা n এর মান। এই অ্যাভোগাড্রো সংখ্যক যেটাকে আমরা কি বলতে পারি বা অ্যাভোগাড্রো সংখ্যা বা মোলটাকে আমরা কিন্তু কি বলতে পারি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বা অ্যাভোগাড্রো আমরা কি বলতে পারি ধ্রুবক বলতে পারি। এই অ্যাভোগাড্রো প্রকল্পের মান আমরা জানি, বলে এলাম। এখন যদি মোল সংখ্যায় বলি তাহলে কত লিখবো আমরা একই রকম 6.023 ইনটু 10⁻23, তাহলে কি লিখবো মোল, মোল ইনভার্স। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যা একটু অ্যাভোগাড্রো যে সংখ্যাটা সেটা কিন্তু একক বিহীন, কারণ অ্যাভোগাড্রো ধ্রুবকের মান বা একক ইউনিট হলো কিন্তু মোল ইনভার্স। ওকে, এই মোলের ধারণা কোথা থেকে পাবো আমরা না এক মোল পদার্থ হলো সেই পরিমাণ পদার্থ যার মধ্যে পদার্থের উপাদান কণিকা যেমন কি কি আছে পরমাণু থাকতে পারে, অণু থাকতে পারে, আয়ন থাকতে পারে, সেটাকে আমরা 12 কার্বন সি অর্থাৎ 12 কার্বন যে থাকে এই 12 কার্বন সমস্থানিক যেটা হচ্ছে কত 0.012 কেজি যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার সমান হবে। এখান থেকে কিন্তু আমরা মোলের ধারণা পেয়েছি। অর্থাৎ 12 কার্বন যে সমস্থানিক তার সাথে আমরা তুলনা করে আমি কি করছি না তার পরমাণু অর্থাৎ তার মোলের ধারণাটা কিন্তু আমি এখানে পাচ্ছি। অর্থাৎ কার সঙ্গে তুলনা করে আমাকে নিতে হচ্ছে। কি বললাম বুঝতে পারছো তো? তাহলে এক মোল পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝাবো যেখানে
যে পদার্থটা নিব তার যে উপাদান কণিকা, সেখানে পরমাণু হতে পারে, আয়ন হতে পারে বা অণু হতে পারে, সেই কণিকার সংখ্যা কার সাথে তুলনা করব আমরা? না, কার্বন 12, অর্থাৎ কার্বন 12 সমস্থানিক 0.012 কেজি ভরের পরিমাপে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার কিন্তু কি হবে? সমান হবে। সেটাকেই আমরা কিন্তু মোল বলবো। ক্লিয়ার বলতে পারলাম আমি? তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে আমরা এনে জানি, তাহলে যদি গ্রাম অণুতে যত সংখ্যক অণু বর্তমান থাকে সেটাকেই আমরা কি বলবো? অ্যাভোগাড্রো সংখ্যক বা এনে বলবো। কি বলা বলতে পারলাম? আর অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরাও জানি কি না, 6.023 ইন্টু 10⁻23। ওকে, চলো এবার চলো নেক্সট। এবার আমরা পদার্থের ভর, মোলার ভর বা অণু বা পরমাণু সংক্রান্ত বা মোল সংখ্যার মধ্যে এদের সম্পর্ক বা রিলেশন কি, যে বলছে পদার্থের ভর, মোলার ভর বা অণু বা পরমাণু সংখ্যা আর মোল সংখ্যার সাথে এদের সম্পর্ক কি। দেখো, কোন একটা পদার্থ যদি ভরটাকে আমি এম ধরি আর পদার্থের আণবিক ভর যদি ক্যাপিটাল এম ধরি, তাহলে ওই পদার্থের মোল সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা জানি মোল সংখ্যা এন সমান কি পাবো আমরা? না, ওই যে পদার্থ নিয়েছি তার ভর বাই তার আণবিক ভর, অর্থাৎ n ইকুয়াল টু আমরা লিখবো কি না, স্মল m বাই ক্যাপিটাল M। ওকে, এটাই হচ্ছে কিন্তু তার পদার্থের ভর, মোলার ভর যেটাকে বলবো আমরা, অণু সংখ্যা বা মোল সংখ্যার সাথে তার রিলেশন বা সম্পর্ক। তাহলে মোল সংখ্যা সমান আমরা কি পেলাম? m বাই m। আমি কিন্তু এর উপর কিছু গাণিতিক এক্সাম্পল আমরা দিব, আমি একটা ক্লাস করব, শুধু সেখানে গাণিতিক জন্য থাকবে তোমাদের, শুধু শুধু ম্যাথের জন্য আমি একটা ক্লাস দিব, কারণ খুব ইম্পর্টেন্ট এই ফার্স্ট প্রাথমিক রাসায়নিক ধারণা থেকে গাণিতিক যে ম্যাথ গুলো থাকে খুব খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু তার জন্য একটা এক্সট্রা ক্লাস দিব। আমি আগে থিওরিটা পড়ে নি, আমি থিওরিটা ভালো করে বুঝে নি, তারপর কিন্তু আমি ম্যাথ করাবো। ওকে।